নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জেএসএসসি মাধ্যমিক আচার্য বাংলা মক টেস্ট ক্লাস 5। এর পূর্বে আমরা আরও 4টা মক টেস্ট আপলোড করেছি। যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখলে আপনাদের এই সুবিধা হয়, কারণ পরীক্ষা রয়েছে কিছুদিন পর। 15 তারিখ থেকে 23 জানুয়ারির মধ্যে আপনাদের পরীক্ষা হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই, ঠিক আছে। আর চলো আজকের ক্লাসে যাওয়া যাক সময় নষ্ট না করে, কারণ সময় অনেক কম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, আজকের ক্লাসের যেটা প্রথম প্রশ্ন আমরা নিয়েছি এখানে। তো সেই প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রথম প্রশ্ন হয়েছে গীত গোবিন্দকে নিয়ে রয়েছে, ঠিক আছে, যে গীত গোবিন্দের নায়িকা, ঠিক আছে। তো গীত গোবিন্দের নায়িকাকে আপনারা এখানে অপশান রয়েছে আপনাদের জন্য, রাধা, চন্দ্রাবলী, শচী, লক্ষ্মী। তো এর সঠিক উত্তর কী হবে? গীত গোবিন্দের নায়িকা হচ্ছে রাধা। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই পরবর্তী প্রশ্ন এখানে গীত গোবিন্দের লেখককে। তো আপনারা এটা সবাই জানেন, জয়দেব। তো এখানে বাকি অপশনগুলো এই জন্য বলছি না। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে সদুক্তি করুণামৃতের কবির সংখ্যা কত, ঠিক আছে। সদুক্তি করুণামৃতের কবির সংখ্যা কত? তো এখানে দেখো 486 রয়েছে, 484, 485, 487। তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে 485। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্ন হচ্ছে যে প্রকৃতিপঙ্গল এর সংকলকের নাম। তো উমাপতি ধর, গোবর্ধন আচার্য, হাল বা পিঙ্গল। তো এর সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্ট করে জানান, ঠিক আছে। আর আমি পরবর্তী প্রশ্নে আসছি এরপরে, ঠিক আছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সদুক্তি করুণামৃতে মোট পদের সংখ্যা কত রয়েছে। তো এখানে যেমন রয়েছে 2500, 2480, 2730, আর রয়েছে 4850। তো এর সঠিক উত্তর হবে গ নম্বর, ঠিক আছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি যে কবীন্দ্রবচন সমুচ্চ এর শ্লোক সংখ্যা কত। তো এর শ্লোক সংখ্যা হচ্ছে 1738, 1890, 1785, 1885। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যেটা রয়েছিল সেটাই সঠিক উত্তর। এর পরবর্তী আমরা যে প্রশ্ন নিয়েছি যে সুভাষিত রত্নকোষ এর সংকলন করেন। তো জয়দেব করেন, ধয়ী, বিদ্যাকর বা শরণ। তো এর সঠিক উত্তর কী হবে? বিদ্যাকর করেছেন। এর পরবর্তী প্রশ্ন জয়দেবের জন্মস্থান কেন্দুলি, আর নারায়ণু, ছাতনা বা কুকুড়া। তো এর সঠিক উত্তর কী হবে? কেন্দুলি গ্রাম হবে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসের প্রশ্ন, এটা হচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত চর্যাগীতি পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম পুস্তক আকারে প্রকাশিত করেন। তো পুস্তক আকারে কবে প্রকাশিত হয়েছিল? 1916 সালে, এটা সবাই জানেন নিশ্চয়ই, ঠিক আছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা মোট যে কটি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে। তো এর কটি হয়েছে সংকলিত? এর 3টি হয়েছে, ঠিক আছে। এর সঠিক উত্তর কী হবে? 3টি, মানে বি নম্বরের সঠিক উত্তর। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন হচ্ছে সেটার যে চর্যাগীতি পুঁথির পত্রগুলি যা দ্বারা নির্মিত। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন তালপাতা রয়েছে, তুলট কাগজ রয়েছে, বালি কাগজ রয়েছে, আর মিলের কাগজ রয়েছে। তো এর সঠিক উত্তর কী হবে? দেখো এই দুটো তো কখনোই হবে না, আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তুলট কাগজ হয়েছে না তালপাতাতে হয়েছে। এর পরবর্তী আমরা প্রশ্নই যাব, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুস্তক আকারে প্রকাশের সময় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতির পুঁথিটিকে যে নামে চিহ্নিত করেছেন, অথবা হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতির পুঁথিটিকে যে নামে চিহ্নিত করেছেন। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে যে চর্যাচর্য বিনিশ্চয়, ঠিক আছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সে প্রশ্ন হচ্ছে যে মহামহোপাধ্যায় বিদুশেখর শাস্ত্রীর মতে চর্যাগীতির পুঁথিটি প্রকৃত নাম চর্যাচর্যস্য টিকা বা চর্যাচর্য বিনিশ্চয় বা আশ্চর্য চর্যাচর্য বা চর্যাচর্য বিনিশ্চয়। সঠিক উত্তর কী হবে? সি নম্বর হবে এর সঠিক উত্তর। এরপরে আমরা প্রশ্ন নিয়েছি যে ডাক্তার প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যাগীতির প্রকৃত পুঁথিটির প্রকৃত নাম। এখানে পুঁথিটি বানানটা ভুল রয়েছে একটু, ঠিক আছে।
তো এটা টাইপিং হয়ে গেছে। এখানে যে পুঁথিটি বানান রয়েছে এটা ভুল রয়েছে অ্যাকচুয়ালি, এই বানানটা উপরে যে রয়েছে এই বানানটা হবে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর কী হবে, এখানে যেটা ডি নম্বর রয়েছে এটা এর সঠিক উত্তর হবে। পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চর্যাগীতির পুঁথিটিতে কুক্কুরিপাদের সর্বমোট যে কটি পদ গৃহীত হয়েছে, তো তার কটা পদ গৃহীত হয়েছে, একটি, দুটি, তিনটি না চারটি। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে, এর সঠিক উত্তর হচ্ছে তিনটি পদ রয়েছে, ঠিক আছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নে আমরা আসি আগে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চর্যাগীতির পুঁথিতে যতজন কবির দুটি করে পদ গৃহীত হয়েছে, তো কতজন কবি রয়েছে দুটি করে পদ গৃহীত, তো 3 জনের হয়েছে দুটি করে পদ গৃহীত। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে চর্যাগীতির পুঁথিতে যে কজন কবি একটি করে পদ গৃহীত হয়েছে, তো একটি করে কটাই চর্যাগীতির পুঁথিতে যতজন কবির একটি করে পদ গৃহীত হয়েছে, মানে কতজন কবি এখানে পদকর্তারা একটি করে মাত্র পদ লিখেছে, তো 16 জন হবে এখানে, ঠিক আছে। কতজন হবে, 16 জন। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা খুবই সহজ প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারকাল, তো কত হবে এখানে, 7। আপনারা কমেন্ট করে জানান যে 1909 সালে কি আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। চর্যাপদের পরবর্তী যে নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে, সেটাই আবিষ্কার হয়। এরপরে চর্যাগীতির টিকাকার, তো এটা আপনারা জানেন হরিদত্ত নয়, কী হবে, মুনিদত্ত হবে, ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে চর্যাপদ আবিষ্কারের স্থান কোথা থেকে হয়েছিল, নেপাল থেকে হয়েছিল। কোথা থেকে, নেপাল থেকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের প্রকাশকাল হচ্ছে, এটা এর আগেও একবার আলোচনা করা হলো, এখানে প্রকাশকাল বলা আছে, তো 1907, 1909, তো 1916 হবে এর সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন সান্ধ্য ভাষা হলো কি, আলো আঁধারি ভাষা। এরপরে আমরা যে প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে এখানে আপনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হলো, চর্যাগীতি সংকলন গ্রন্থের নাম, তো 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে আপনারা কমেন্ট করে এটা জানাবেন। যে 1000 বছরের পুরাতন বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, বানানগুলো একটু দেখবেন। তারপরে গ নম্বর রয়েছে 1000 বছরের পুরাণ, এখানে পুরাণ বানানটাতে দন্তন্য রয়েছে, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আর লাস্টে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো সঠিক উত্তর কোনটা হবে আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে চর্যার পুঁথিটি কিসের উপর লেখা, তো কাগজ, তালপাতা, তুলট কাগজ, বাট কাগজ, তো কী হবে, তালপাতা হবে। এরপরে যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে চর্যার ভাষা যে বাংলা চর্যার ভাষা যে বাংলা একথা যিনি প্রমাণ করেন, তো সুকুমার সেন, সুনীত কুমার চট্টোপাধ্যায়, না দীনেশচন্দ্র সেন, না হরপ্রসাদ শাস্ত্রী, তো কী হবে, সুনীত কুমার চট্টোপাধ্যায়। এর পরবর্তী আমরা প্রশ্ন দেখব এরপরে যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়, এখনই বললাম আমি 1909 হবে এর সঠিক উত্তর। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, তো এর আবিষ্কারক কে হবে, হরপ্রসাদ শাস্ত্রী হবে, না সুকুমার সেন হবে। পরবর্তী যে অপশনগুলো এখানে দেওয়া রয়েছে বসন্ত রঞ্জন রায়, না রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তো সঠিক উত্তর কী হবে, বসন্ত রঞ্জন রায় হবে। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তনের মোট কটি খণ্ড রয়েছে, তো 13টি রয়েছে। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে নিয়ে একটা প্রথমে ক্লাসের উপর ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি 13টি খণ্ডের নাম বলেছিলাম। যদি আপনারা সেই ক্লাসটা দেখেছেন তাহলে এখানে আপনাদেরকে একটা কমেন্ট সেকশনে জায়গা দেওয়া রইল, আপনারা কমেন্ট করে জানান 13টা খণ্ডর কী কী নাম, ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীর কাল হচ্ছে কত, 1 বৎসর, 1.5 বৎসর, 2 বৎসর, 2.5 বৎসর, তো কী হবে, 2.5 বৎসর হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের পিতার নাম কি, অভিমন্যু, সাগর, নন্দ, বাসুদেব, তো তার পিতার নাম বলেছে এখানে, ঠিক আছে। তো তার যদি পালক পিতা বলা হয় তাহলে নন্দ, জন্মদাতা পিতা হলে বাসুদেব, ঠিক আছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের পালক মাতার নাম কি, পালক মাতার নাম হচ্ছে যশোদা। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনের
কৃষ্ণের পালক পিতার নাম কি? এখানে অভিমন্যু, সাগর, নন্দ বা বাসুদেব। তো এখনই বললাম কি হবে, নন্দ হবে। এরপরে যে আমরা প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের যে জ্যেষ্ঠ ভ্রাতা তার নাম কি? বলরাম, বলভদ্র, বলদেব, বলরাজ। তো কী হবে? বলরাম হবে। এরপরে যে আমরা প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্নে আমরা আসবো। এরপরে প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন যে গ্রাম থেকে আবিষ্কৃত হয়, ছাতনা, কাঁকিল্যা, নারুণ্য বা নানুরনা বা এই আড়র গ্রাম। তো এখানে কী হবে? কাকিল্যা গ্রাম থেকে হবে। বি নম্বর অপশন ঠিক রয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন যে জাতীয় কাব্য, তো এটা গীতিকাব্য, নাট্যকাব্য, কাব্যনাট্য গীতি, নাট্যগীতি। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কাব্যনাট্য। ঠিক আছে, অনেক সময় এটা এই নাট্যগীতি হয়ে থাকে। ঠিক আছে, তো এর পরবর্তী যে প্রশ্ন, ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এর পরবর্তী প্রশ্ন রয়েছে চৈতন্য সমসাময়িক পদকর্তা। তো চৈতন্য সমসাময়িক পদকর্তা বিদ্যাপতি বা জ্ঞানদাস, হ্যাঁ, বা বসু রামানন্দ, বা ডি নম্বরে হিসেবে গোবিন্দ দাস। ঠিক আছে, তো এর সি নম্বর অপশানটা সঠিক হবে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে কীর্তিলতা বিদ্যাপতি যে ভাষায় লেখেন, মৈথিল ভাষায়, বাংলা ভাষায়, ছন্দ ভাষায় না অবহট্ট ভাষায়? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে তিনি এটা লেখেন কী ভাষায় লেখেন? তিনি এটা লেখেন অবহট্ট ভাষায়। এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে জ্ঞানদাস যে সময়ের কবি, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। তো এটা কী হবে? এর সঠিক উত্তর, এর সঠিক উত্তর হবে ষোড়শ শতাব্দীর কবি। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে এখানে রয়েছে প্রশ্ন যে পদ পর্যায়ে জ্ঞানদাসের শ্রেষ্ঠত্ব, অনুরাগ, মাথুর, বাৎসল্য, পূর্বরাগ। তো জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব কোন পদে রয়েছে, কোন পর্যায়ে রয়েছে? তো এটা হবে অনুরাগ পর্যায়ে। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে কৃত্তিবাসের বাসস্থান। তো কৃত্তিবাসের বাসস্থান কোথায়? নদিয়া, বর্ধমান, খুলনা, যশোর। তো এর সঠিক উত্তর কী হবে? নদিয়া হবে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে কাশিরাম দাস যতগুলি পর্ব লিখেন। তো এখানে এই অপশনটা ঠিক নাই। ঠিক আছে, এখানে যেটা উত্তর দেওয়ার আছে ওটা ঠিক নেই। এই 4টা না 6টা হবে, না 8টা হবে, না 10টা হবে। তো কাশিরাম দাস যেটুকু পর্ব লিখেছিলেন যতটুকু, ঠিক আছে, সেগুলো হচ্ছে যেমন আদি, সভা, বন আর বিরাট। তো কতগুলো হবে তাহলে? 4টা হবে। এর সঠিক উত্তর হবে 4টা। এর পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে আমরা আসি এবার। এর পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতচন্দ্র কি নিয়ে করে। ঠিক আছে, ভারতচন্দ্র রায়গুণাকার যে মঙ্গল কাব্যটি রচনা করেন তার নাম হচ্ছে অন্নদামঙ্গল। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে ভারতচন্দ্র যার আদেশে মঙ্গল কাব্য রচনা করেন। তো রামচন্দ্র, কীর্তিচন্দ্র আর গবুচন্দ্র বা কৃষ্ণচন্দ্র। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কৃষ্ণচন্দ্র। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নে আমরা আসব যে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধব, বংশীদাস, ঘনারাম। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনারাম চক্রবর্তী। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে যে ধর্মমঙ্গল কাব্যটি নায়ক চরিত্রটির নাম। তো কালকেতু, চাঁদ সদাগর, লাউসেন বা বাড়দত্ত। তো এর সঠিক উত্তর কী হবে? লাউসেন হবে। এর যে পরবর্তী আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নে আমরা আসবো। আজকের ক্লাসে একটু ধৈর্য রাখবেন, অনেক প্রশ্ন নিয়ে আছে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক করনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল ভিডিওটা লাইক করার জন্য। ঠিক আছে, কেননা আপনাদের জন্য অনেকগুলো আজকের ক্লাসে প্রশ্ন নেওয়া হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মনসামঙ্গল কাব্যের আদি কবি হলেন। তো মনসামঙ্গল কাব্যের আদি কবিকে কানাহরি দত্ত। ঠিক আছে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। ঠিক আছে, কারণ এরপরে আমরা আরও কমসে কম 3টে আরও মক টেস্ট নিয়ে আসবো, যার মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, যেগুলো শেষ দিকেও রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব, উপন্যাস প্রবন্ধগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করব এরপরের ভিডিওতে। ঠিক আছে,
এরপরে যে প্রশ্ন রয়েছে যে নারায়ণ দেবের রচিত গ্রন্থের নাম। তো নারায়ণ দেবের রচিত গ্রন্থের নাম হচ্ছে সূর্যমঙ্গল, অষ্টমঙ্গলা গান বা পদ্মপুরাণ। তো পদ্মপুরাণ হবে এর সঠিক উত্তর। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে কেতক দাস ক্ষেমানন্দ জন্মগ্রহণ করেন কান্দাড়া গ্রামে, ময়মনসিংহের বড় গ্রামে, বরিশাল জেলার ফুলশ্রী গ্রামে বা বাদুড় গ্রামে। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে ক নম্বর। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে কেতক দাস ক্ষেমানন্দ সময়কাল হচ্ছে পঞ্চদশ, সপ্তদশ, ষোড়শ, অষ্টাদশ। তো এর সঠিক উত্তর কী হবে? সপ্তদশ শতাব্দীর কবি। ঠিক আছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্ন হচ্ছে যে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি দ্বিজমাধব, মুকুন্দরাম, মানিক দত্ত, কানাহরি দত্ত। আপনারা এটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, কেননা এটা খুবই একটা সহজ প্রশ্ন। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে এখানে বলছে যে মানিক দত্তের কাব্যের নাম। ঠিক আছে। তো ভবানীর মঙ্গল, দুর্গা মঙ্গল, এই দুটোই কোনোটাই নয়। তো এই দুটোই হচ্ছে তার কাব্যের নাম। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন যে ঘনারাম চক্রবর্তী কাব্যটি জটিপালায় বিভক্ত। তো এখানে 25, 23, 24, 22। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে 24টি পালায়। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে ভারতচন্দ্রের মৃত্যু হয় 1760, 61, 62, 63। তো এর সঠিক উত্তর কী হবে? 1760 তার মৃত্যু হয়। 1760 তার মৃত্যু হয়। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে সতী ময়না কাব্যটি রচয়িতা আলাউল, দৌলত কাজী, সৈয়দ মুর্তুজা বা আশরফ খান। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে দৌলত কাজী। কী হবে? দৌলত কাজী। এর পরবর্তী যে প্রশ্ন নিয়েছি সে প্রশ্ন হচ্ছে যে দৌলত কাজী লোরচন্দ্রানী কাব্যের অসমাপ্ত অংশ শেষ করেন তিনি হচ্ছেন সৈয়দ আলাউল। ঠিক আছে, তিনি হচ্ছে সৈয়দ আলাউল। এর পরবর্তী যে প্রশ্ন নিয়েছি সে প্রশ্ন যে আলাউল সপ্তকর রচনা করেন কত সালে রচনা করেন? 1660, 1670 বা 1650, 1640। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর নিচে দেওয়া রয়েছে, দেখো সি নম্বর, মানে এখানে 1660 হবে তার সঠিক উত্তর। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্ন হচ্ছে যে চৈতন্যদেবের পিতার নাম কি? তো জগন্নাথ মিশ্র হবে। ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে উইলিয়াম ক্যারি সর্বমোট কতগুলি গ্রন্থ প্রণয়ন করেন? তো এখানে এটা প্রণয়ন হবে না, এটা অ্যাকচুয়ালি হবে প্রকাশ করেন। তো 11টি হবে। ঠিক আছে, কটি হবে? 11টি। তো এরপরে যে আমরা এখানে দেখছি সেটা হচ্ছে কি যে এখানে একটা এমসিকিউ প্রশ্ন বা এমনি প্রশ্ন দেওয়া রয়েছে যে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি? তো সেটার নাম হচ্ছে করুণা, যেটা 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। কিন্তু এই উপন্যাসটি কখনোই গ্রন্থ আকারে প্রকাশিত হয়নি। ঠিক আছে, যার কারণে অনেক সময় আমরা বলে থাকি যে রবীন্দ্রনাথের 13টি উপন্যাস। ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বৎসর উৎপল দত্ত পিপলস লিটল থিয়েটার প্রতিষ্ঠিত করেন? তো সেটা আছে 1969 সালে। ঠিক আছে, 1969 সালে। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে? তো সেটা হচ্ছে 1872। 1872। এরপরে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে আমরা আসবো যে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক, ঠিক আছে, কোনটি? তো এখানে একটু স্পেলিংটি ভুল রয়েছে। ঠিক আছে, কোনটি হবে এটা? তো মধুসূদনের কৃষ্ণাকুমারী, যেটা 1962তে আসে। এরপরে দীনবন্ধু মিত্রর, ঠিক আছে, শ্রেষ্ঠ প্রহসন কোনটি? তো এটা হচ্ছে সধবার একাদশী, যেটা 1866 সালে আসে। এটি মধুসূদনের একেই কি বলে সভ্যতার অনুসরণে লেখা। এরপরে হচ্ছে যে দীনবন্ধু প্রথম প্রহসন কোনটি? তো এখানেও স্পেলিংটি একটু ভুল রয়েছে, সেটা হবে বিয়ে পাগল বুড়ো, যেটা এসেছে 1866-তে। এর পরবর্তী যেটা আছে সেটা দীনবন্ধু মিত্রের প্রথম নাটকের নাম কি? নীলদর্পণ নাটক, যেটা কবে প্রকাশিত হয়েছিল? 1860 বা 61। ঠিক আছে। তো এরপরে যে প্রশ্ন রয়েছে, যেমন এখানে অনেকগুলো আমরা এমনি প্রশ্নই নিয়েছি যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই উক্তিটি কার? এটা হচ্ছে প্রফুল্ল নাটকের যোগেশের উক্তি। যেমন এখানে পরে প্রশ্ন নেওয়া আছে যে দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ প্রহসন কোনটি?
তো এই স্পেলিংগুলো ভুল হয়েছে, টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, বারবার বলছি, ঠিক আছে। তো পুনর্জন্ম এটা হবে সঠিক উত্তর। এরপরে যে আমরা প্রশ্ন নিই সেটা আছে যে কাব্যনাট্য কাকে বলা হয়, এর উদাহরণ দাও। তো এখানে দেখো কাব্যনাট্য সম্পর্কে একটু বলা রয়েছে যে কাব্যে নাট্যবাঁধন স্পষ্ট হয়ে উঠে তাকে কাব্যনাট্য বলা হয়। যেমন রবীন্দ্রনাথের বিদায়, অভিশাপ, গান্ধারীর আবেদন, কর্ণকুন্তীর সংবাদ বা নরকবাস, সতী, লক্ষ্মীর পরীক্ষা, এগুলো হচ্ছে কাব্যনাট্য। এরপরে বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটক রচনা করেন? তো সেই নাটক হচ্ছে প্রায়শ্চিত্ত নাটক, যেটা 1909 সালে বা 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ প্রহসন বা হাস্যকৌতুক জাতীয় নাটকের নাম লেখা। তো এখানে যেমন গোড়ায় গোলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, হাস্যকৌতুক বা ব্যঙ্গ কৌতুক, শেষ রক্ষা। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলো শারদা উৎসব, রাজা, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী। তো যেমন শারদা উৎসব এসেছে তার 1908 সালে, রাজা এসেছে 1910 সালে, অচলায়তন এসেছে 1912, ডাকঘর এসেছে 1912, ফাল্গুনী এসেছে 1916, রক্তকরবী এসেছে 1926, মুক্তধারা এসেছে 1912। তো এগুলো মনে রাখা খুবই সহজ, যেমন এই তিনটে এসেছে 1912 সালে, ঠিক আছে। তাছাড়া কালের যাত্রা রয়েছে 1932-এ। এরপরে যে আমরা বলছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ প্রতীক ধর্মী নাটক কোনটি? তো এটা হচ্ছে ডাকঘর, যেটা 1912 সালে এসেছে। এরপরে রবীন্দ্রনাথের সংস্করণ নাটকগুলির নাম লেখো। তো সেটা হচ্ছে যেমন রাজা ও রানী থেকে তপতি হয়, শেষ রক্ষা থেকে গোড়ায় গোলদ হয়, রাজা থেকে অরূপরতন হয়, অচলায়তন থেকে গুরু নাটক হয়। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। পরে আমরা আরও কিছু এই থেকে প্রশ্ন নিয়েছি ভাষাতত্ত্ব থেকে, ঠিক আছে। তো স্বরভক্তির অপর নাম হচ্ছে কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে এই দুটোই যে এখানে দেওয়া রয়েছে, যে এই দুটো নয়, অ্যাকচুয়ালি এখানে প্রথমের অপশনটা বাদ দিয়ে, এই অপশনটা বাদ দিয়ে এই যে বিপ্রকর্ষ আর মধ্য স্বরগম, এই দুটাই স্বরভক্তির অপর নাম। এরপরে যে আমরা প্রশ্ন নিই সেটা হচ্ছে লাল থেকে যখন নাল হই এটি কোন ধরনের পরিবর্তন? তো এটা হচ্ছে বিষমী ভবনের পরিবর্তন। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে যেমন ভূমি থেকে ভৌম হয়েছে, তো এখানে কি হয়েছে? তো বৃদ্ধি হয়েছে না গুণ হয়েছে না আদেশ হয়েছে না সম্প্রসারণ হয়েছে? তো এখানে বৃদ্ধি হয়েছে। কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। এর যে পরবর্তী প্রশ্ন আমরা নিয়েছি সেই পরবর্তী প্রশ্ন কি? যে নিচের যেটি তদ্ভব শব্দের উদাহরণ, তো তদ্ভব শব্দের উদাহরণ কোনটি? তো এখানে সবগুলো সঠিক রয়েছে, ঠিক আছে, সব তদ্ভব শব্দই রয়েছে না। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে তৎসম শব্দের দৃষ্টান্ত। তো তৎসম শব্দ মানে কি? তৎসম শব্দ আমরা সেগুলোকে বলে থাকি যেগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলাতে এসেছে। তাহলে সংস্কৃত শব্দ ভাণ্ডার, তো এই সবকটি সঠিক আছে না। তো এর সঠিক হচ্ছে শব্দটা হচ্ছে এর সঠিক। এরপরে যেমন দেওয়া রয়েছে যে তৎসম শব্দের দৃষ্টান্ত, তো দিক, প্রাক, ব্যবহৃত, তো এইগুলো সবকটি সঠিক রয়েছে, এগুলো সব তৎসম শব্দ। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে ওই ভাষাতত্ত্ব থেকে নেওয়া হয়েছে। এখানে আমাদের একটা দেখবে টপিকস রয়েছে, সেটা হচ্ছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব্য ভারতীয় আর্য ভাষা। তো এখানে প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা। তো এর সময়সীমা কী হবে? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এটা হবে এর সঠিক উত্তর। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যে ভাষা বংশের অন্তর্গত, তো এটা কী হবে? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত। তো আজকের ক্লাসে অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে, সময় অনেক লাগবে, একটু সবাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবেন। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে বৈদিক ভাষা যত প্রকার সৎ ছিল, তো এটা কী হবে? এর 3 প্রকার ছিল। অনেকজনেই বলে 4 প্রকার। তো যদি আপনাদেরকে লাগে তাহলে কমেন্ট করে তার বিস্তারিত আলোচনা দিতে পারেন। এরপরে সেটা হচ্ছে যে বংশীখণ্ডে মোট বাংলায় পদসংখ্যা, তো কটা রয়েছে? 41টা রয়েছে বংশীখণ্ডতে। আমাদের বংশীখণ্ড আলাদা করে সিলেবাসে রয়েছে, ঠিক আছে, এই জন্য এখানে আলোচনাটা নেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে যে কেনাবাসী বায়ে বাড়িয়া বড়িয়া কালিনী নৈকুলে, তো এই পদটি যে খণ্ডে, তো এটা হচ্ছে বংশীখণ্ডের পদ। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে কি যে কৃষ্ণ কার কাছে বাঁশি পেয়েছিল? তো সে হরগৌরীর কাছে বাঁশি পেয়েছিল। এরপরে প্রশ্ন হচ্ছে যে সই কেবা শোনাইল শ্যাম নাম পদটি কার? তো এই পদটি হচ্ছে
জ্ঞান দাসের, না দ্বিজচণ্ডী দাস, গোবিন্দ দাস, না বিদ্যাপতি? তো কী হবে? দ্বিজচণ্ডী দাস হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে সই কেবা শুনাইল শ্যাম নাম, এটি কোন পর্যায়ের পদ? তো এটি কোন পর্যায়ের পদ? এই পদটি হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। কোন পর্যায়ের পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্নে আমরা আসবো যে চিরচন্দন ওরে হার না দেলা, তো পদটি কার? এটা গোবিন্দ দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি, না চণ্ডীদাস? তো এই পদটি হচ্ছে কার? তো এই পদটি আমরা দেখে নেব নিচের গ নম্বরে উত্তর হবে। তো এটা বিদ্যাপতির পদ। ঠিক আছে, এটা কার পদ? চিরচন্দন ওরে হার না দেলা, তো এটা বিদ্যাপতির পদ। এরপরে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নটা খুবই সুন্দর। সেটা হচ্ছে যে এখানে লেখা রয়েছে যেমন যে চিরচন্দন ওরে হার না দেলা পদটি কোন পর্যায়ের পদ? তো মথুর, বিদ্যাপতি যেখানে লিখেছে সেখানে মথুর হওয়া উচিত, নিবেদন বা ব্রহ্মবৈচিত্র্য, ভাব উল্লাস। তো এর সঠিক উত্তর কী হবে? মাথুর পর্যায়ের পদ। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন বলছে যে কণ্টক গাড়ি কমল সম পদতল কবিতাটি কার লেখা? তো এটা রয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে গোবিন্দ দাসের লেখা। কণ্টক গাড়ি কমল সম পদতল কবিতাটি গোবিন্দ দাসের লেখা। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে কণ্টক গাড়ি কমল সম পদ কবিতাটি কোন পর্যায়ভুক্ত, কোন পর্যায়ের পদ? তো এটা হচ্ছে পূর্বরাগ, অনুরাগ, অভিসার, নিবেদন। এর সঠিক উত্তর কী হবে? অভিসার পর্যায়ের এটি পদ। কণ্টক গাড়ি কমল সম কবিতাটি অভিসার পর্যায়ের পদ। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নে আমরা আসবো। আচ্ছা, এইগুলো আমি একটু বলে রাখি আপনাদেরকে যে এইগুলো আমাদের সিলেক্টেড বৈষ্ণব পদাবলী থেকে যে পদগুলো নেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্নগুলো করা আছে। ঠিক আছে, আমারও শপথ লাগে না ধায়ো, এটি কোন পর্যায়ের পদ? তো এটি হচ্ছে প্রার্থনা, পূর্বরাগ, গৌরচন্দ্রিকা বা বাৎসল্য। তো এটা বাৎসল্য পর্যায়ের পদ। ঠিক আছে, এর পরবর্তী যেটা পদ প্রশ্ন সেটা আছে যে আমার শপথ লাগি না ধাও পদটি রচয়িতা কে? গোবিন্দ দাস, যাদবেন্দ্র বা বলরাম দাস, বল্লভ দাস? তো কী হবে এর সঠিক উত্তর? এর হবে যাদবেন্দ্র। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে রূপ লাগি আঁখি জোরে গুণে মন ভোর, বাকি লাইনটি এখানে লেখা নেই, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। তো পদটি কার লেখা? জ্ঞান দাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, না চণ্ডীদাস? তো এটা কার পদ? এই পদটা আছে জ্ঞান দাসের পদ। এর পরবর্তী যে প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে রূপ লাগে আঁখি জোরে গুণে মন ভোর কোন পর্যায়ের পদ এটা? তো শ্রবণজাত, এখানে দেখো শ্রবণজাত পূর্বরাগ রয়েছে, রূপ দর্শন জাত পূর্বরাগ রূপানুরাগ রয়েছে, অভিসার রয়েছে, না দর্শনজাত পূর্বরাগ রয়েছে? তো এখানে কি হবে? দর্শনজাত পূর্বরাগ হবে, কেননা রূপের কথা বলা হয়েছে। ঠিক আছে, রূপের বিবরণ শুনে তারই হয়েছে। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নে আসছি আমরা এখনই। সেটা হচ্ছে তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে কোন পর্যায়ের পদ? পূর্বরাগ, অনুরাগ, অভিসার, প্রার্থনা? তো এই তাতল সৈকত এটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিই সেটা হচ্ছে তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে এর পদকর্তার, এই পদটির পদকর্তা এই পদটি কার লেখা? তো এটা বলরাম দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস? তো কী হবে এখানে? এর সঠিক উত্তর হবে বিদ্যাপতি। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে হেদেরে নদিয়াবাসী কার মুখ চাও পদটি কার লেখা? বলরাম দাস, বল্লভ দাস, গোবিন্দ দাস বা গোবিন্দ ঘোষ? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে গোবিন্দ ঘোষ। সঠিক উত্তর কী হবে? গোবিন্দ ঘোষ। হেদেরে নদিয়াবাসী কার মুখ চাও, এটা গোবিন্দ ঘোষের রচনা। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নে আমরা আসবো এরপরে যে হেদেরে নদিয়াবাসী কার মুখ চাও এই পদটি গৌরাঙ্গের জীবনের কোন সময়ের? বাল্যকাল, সন্ন্যাস গ্রহণের পর, নীলাচলে ভ্রমণের সময়, সবকটি সঠিক। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে খ নম্বর, মানে সন্ন্যাস গ্রহণের সময়। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে
দেখ আইলাম তারে সই, দেখ আইলাম তারে, কাকে দেখার কথা বলা হয়েছে এখানে? তো এখানে কাকে কথা বলা হয়েছে? সই মানে কে বলছে? এটা রাধার উক্তি, ঠিক আছে, এটা রাধার উক্তি। যশোদাকে বলেছে শ্রীকৃষ্ণকে দেখার, না রাধাকে দেখার, না শ্রীদামকে? তো এখানে শ্রীকৃষ্ণকে দেখার কথা বলেছে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে দেখ আইলাম তারে সই, দেখ আইলাম তারে, এটি কোন পর্যায়ের পদ? তো এটি পূর্বরাগ পর্যায়ের পদ। এরপরে যে আমরা প্রশ্ন নিই সেটা হচ্ছে যে মন্দির বাহির কঠিন কপাট পদটি কার লেখা? মন্দির বাহির কঠিন কপাট এই পদটি কার লেখা? এটা গোবিন্দ দাসের, বিদ্যাপতির, চণ্ডীদাসের, না জ্ঞান দাসের? তো এই পদটি হচ্ছে কার? এটা হচ্ছে গোবিন্দ দাসের পদ। এরপরে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট পদটি কোন পর্যায়ভুক্ত? পূর্বরাগ, অনুরাগ, অভিসার, প্রার্থনা? তো এটা কী হবে? অভিসার পর্যায়ের পদ, ঠিক আছে, অভিসার পর্যায়ের পদ। এরপরে যে আমরা প্রশ্ন নিই সেটা হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট, তো মন্দির কথার অর্থ কী এখানে? মন্দির কথার অর্থ কী? দেবালয়, গৃহ, কণ্টক, না দোকান? তো এখানে কী হবে? গৃহ হবে। মন্দির কথার অর্থ ছিল গৃহ। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে যে আমারও শপথ লাগে ধাও, আমারও শপথই লাগে না ধাও পদটি কোন পর্যায়ের? প্রার্থনা, পূর্বরাগ, গৌরচন্দ্রিকা, বাৎসল্য? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে বাৎসল্য পর্যায়ের পদ। আমারও শপথই লাগে না ধাও, তো এটি বাৎসল্য পর্যায়ের পদ। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেটা এর উপরেই রয়েছে যে আমারও শপথই লাগে না ধাও পদটির রচয়িতা কে? গোবিন্দ দাস, যাদবেন্দ্র, বলরাম দাস, বল্লভ দাস? তো কী হবে? যাদবেন্দ্র হবে এর সঠিক উত্তর। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি, তো আমরা এখানেই বৈষ্ণব পদাবলী শেষ করে যে পদগুলো রয়েছে আমরা চলে আসছি মেঘনাদ বধ কাব্যই। আমাদের একটা অন্য টপিক সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম খণ্ড প্রকাশ হয়। প্রথম খণ্ড কবে প্রকাশ হয়েছিল? তো 1861, 1860, 1858, 1857। তো এই দুটো অপশন হবে না নিশ্চয়ই জানো। তো 60 হবে না 61 হবে? তো এখানে 61 হবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বিভীষণের স্ত্রী সরমা, বিমলা, অমলা, চারু? তো কী হবে? সরমা হবে তার স্ত্রী। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে তৃতীয় স্বর্গে যে নারী কথা দিয়া তৃতীয় স্বর্গে যে নারীর কথা দিয়ে শুরু হয়েছে, তো কার কথা দিয়ে শুরু হয়েছিল তৃতীয় স্বর্গটা? আমাদের 4টা স্বর্গ রয়েছে সিলেবাসে, তো এখানে প্রমিলার কথা দিয়ে শুরু হয়েছে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে হাই সখী বীর শূন্য স্বর্গ লঙ্কাপুরী বক্তাকে? এখানে তো এখানের বক্তাকে, এখানে বক্তা আছে কমলা। এরপরে বলছে যে হে বারীন্দ্র সুতে বক্তাকে? তো এখানে বক্তা আছে ইন্দ্র, ঠিক আছে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে ধিক মোরে কে নিজেকে ধিক্কার দিয়েছে? তো এখানে কী হবে? এখানে মেঘনাদ হবে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? তো প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। আর বীর বর চোর তুই লঙ্কার রাবণ বক্তাকে এখানে? তো বক্তা এখানে কালমেঘ। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি যে আমারে আড়াল করিয়া দাঁড়াও কোথায় দাঁড়ানোর কথা বলা হয়েছে? তো এখানে কী হবে? হৃদয় পদ্মতলে। তো এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের গীতাঞ্জলি কাব্য থেকে, ঠিক আছে। গীতাঞ্জলি কাব্যর 8টা কবিতা রয়েছে আপনারা জানেন, তো সেই 8টা কবিতার হচ্ছে একটা কবিতার থেকেই প্রশ্ন। যেমন এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন হচ্ছে যে বিপদে মোরে রক্ষা করো কবিতাটি এ নহে মোর প্রার্থনা অংশটি কতবার ব্যবহার হয়েছে? বিপদে মোরে রক্ষা করো কবিতাটিতে এ নহে মোর প্রার্থনা এটা কতবার ব্যবহার হয়েছে? তো এটা ব্যবহার হয়েছে 2 বার। এখানে যেমন আরও প্রশ্ন আমরা নিয়েছি সেখান থেকেই যে নিতে চাও বলে ড্যাশ আমায় শূন্যস্থান পূর্ণ করো, তো কী হবে? ফিরাও। কী হবে? ফিরাও হবে। মুক্ত করো হে, মুক্ত করো হে বন্দিকে না বন্ধ, শত্রুকে না আমায়? তো মুক্ত করো হে বন্ধ। এরপরে কী হবে? জোড় করে ধুলির পরে
ধুলি, মাটি, সূচি, ভাষা। তো এ কী হবে? ধুলি হবে, ঠিক আছে। এরপরে গোরা উপন্যাসের কিছু প্রশ্ন নিয়ে আছে, যেমন গোরা উপন্যাসে বিনয়ের পুরা নাম কি? বিনয়ভূষণ চট্টোপাধ্যায়। তো এই ধরনের আরও অনেক প্রশ্ন রয়েছে। আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপলোড করতে সমস্যা হয়। তো এর পরবর্তী ভিডিওর জন্যে আমি সময় চেয়ে নেব আপনাদের কাছে। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তাছাড়াও বাকি যে সিলেবাসটা রয়েছে তার উপর পরবর্তী ভিডিওতেই আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। এখানে অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এই জন্য এখন আর করছি না। অনেক প্রশ্ন রয়েছে, প্রায় 200-র উপরে প্রশ্ন রয়েছে টোটাল। আপনাদেরকে এরকম টপ প্রশ্ন দেওয়া হবে অনেকগুলোই, ঠিক আছে। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।